আপনি যদি জীবনে খুব হতাশাগ্রস্ত হয়ে থাকেন, আর্থিক প্রতিকূলতার সম্মুখীন হন, জীবনে বাঁচার কোনো পথ খুঁজে না পান, আপনি যখন নিজেকে স্থির করেন যে আর এই জীবন রাখবেন না, ঠিক তার আগে এই মানুষটিকে একবার ফোন করে কথা বলে নেবেন। মানুষটির নাম কল্পনা সরোজ। না, এটা আমার কথা নয়, বলেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কল্পনা সরোজ এমন একজন ব্যক্তিত্ব যিনি আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীরও জীবনে ইন্সপিরেশন বলতে পারেন। তিনি একজন দক্ষিণ ভারতে প্রত্যন্ত একটি গ্রামের বসবাসকারী মহিলা। তার বাবা ছিলেন একজন সাধারণ কনস্টেবল। তার জন্ম হয়েছিল 1961 সালে। এই সময়ে তাদের গ্রামে মেয়েদের একটু বড় হলেই বিয়ে দিয়ে দেওয়ার একটা প্রবণতা ছিল। তার গায়ের রং ছিল শ্যামলা। তিনি তখন ক্লাস 6 কি 7-এ পড়েন। আত্মীয় পরিজন বন্ধু বান্ধবেরা বাড়ির বাবা মাকে চাপ দিতে শুরু করলো। মেয়ে তো বড় হয়েছে, এবার বিয়ে দিয়ে দিতে হবে। যদিও বাবা মা খুব একটা বেশি রাজি ছিল না, কিন্তু পরিবার সমাজের চাপে দিয়ে দিতে হলো। বিয়ে হলো কোথায়? না, মুম্বাইয়ের মতো তখনকার দিনে যাকে বলে বোম্বে, সেই বোম্বেতে তার বিয়ে হলো। সেই প্রত্যন্ত গ্রামের এক মহিলা বিয়ে হচ্ছে বোম্বের মতো শহরে, এটাই সব থেকে বড় কথা ছিল তাদের সমাজে। মাত্র 12 বছর বয়সে বিয়ে দিয়ে দিয়ে পাঠিয়ে দেওয়া হলো বোম্বেতে। যে বয়সে মানুষের খেলার সাথী থাকে পুতুল, সেই বয়সে তার হাতে উঠেছিল খুন্তি কড়াই। ওই বয়স তো খুন্তি কড়াই ব্যবহার করার বয়স নয়, তাই পারেননি, তাই হেরে গেছেন। প্রতিনিয়ত ছোটোখাটো বিষয়গুলোতে মার খেয়েছে শ্বশুরবাড়ির লোক, যে কাজ করতে পারে না। মাত্র 12 বছর বয়সী মেয়েটি কিভাবে সংসারের কাজকর্ম করতে সিদ্ধহস্ত হবে? তখনকার দিনে মোবাইল ছিল না। মানুষের সাথে যোগাযোগ করার একমাত্র উপায় ছিল চিঠি, কিন্তু চিঠি লেখারও উপায় ছিল না, কারণ বাইরে বেরোনোর তো অনুমতি ছিল না। কিন্তু বাবার খুব মন কাঁদছিল মেয়ের জন্য। একবার মেয়েকে দেখতে গেলেন 6 মাস পরে, কিন্তু মেয়ের অবস্থা দেখে বাবা প্রায় চিনতে পারলেন না। কি করুণ পরিস্থিতি হয়েছে তার সেই ছোট্ট মেয়েটি। বাবাকে জড়িয়ে ধরে কাঁদতে থাকলেন। বাবা শ্বশুরবাড়ির লোকেদের সাথে বাকবিতণ্ডা করে মেয়েকে নিয়ে বাড়িতে চলে এলেন। বললেন, এমন শ্বশুরবাড়িতে থাকতে হবে না, তুমি আবার পড়াশুনো করো। কিন্তু বাবা মায়ের ইচ্ছা থাকলে কি, সমাজ তো বিরুদ্ধে। সমাজ বলতে থাকলো, মেয়েদের শ্বশুরবাড়ি শেষ কথা। আমরাও তো জীবনে অনেক কষ্ট করেছি, তা বলবে কি শ্বশুর বাড়ি ছেড়ে চলে গেছি বাপের বাড়িতে? এটা কি কোনো জীবন হলো? সব কথা উপেক্ষা করেও মেয়েটি আবার পড়াশোনার চেষ্টা করেছিল, ভর্তি হয়েছিল স্কুলে। কিন্তু স্কুলে গিয়েও সেই এক বঞ্চনার শিকার, সেই এক সমালোচনার শিকার। তাই মেনে নিতে পারেনি। তাই 16 বছর বয়সে মেয়েটি নিজেকে শেষ করে দেওয়ার জন্য প্রতিজ্ঞাবদ্ধ হলো এবং কীটনাশক খেয়ে নিজেকে মেরে ফেলতে চাইল। কিন্তু বিধাতা তো তা চায়নি। বিধাতার পরিকল্পনা তো অন্য কিছু ছিল। সেই ক্ষেত্রেও তিনি বেঁচে গেলেন। কিন্তু সেই গ্রামে থাকার মানসিকতা তার আর ছিল না। তাই তিনি শহরে চলে যেতে চাইলেন। বাবা মা শহরে কি করে পাঠাবেন? বাবা মায়ের কাছে তো কিচ্ছু নেই সেরকম টাকা পয়সা। শহরে কোনো এক দূরসম্পর্কের কাকা থাকতো বোম্বেতে, যে রেল স্টেশনের পাশে কোনো ঝুপড়িতে থাকতো। অন্ধ ছিল, পাঁপড় বিক্রি করত। সেই মেয়েটি জোর করে সেই কাকার কাছে চলে গেল। বলল, আমি এই গ্রামে থাকবো না, শহরে গিয়ে কিছু কাজ করব। পড়াশোনা তো খুব বেশি নেই, কিছু একটা হাতের কাজ করব। মেয়ের জেদে বাবা মা বাধ্য হলো তাকে শহরে পাঠাতে। কিন্তু সেই কাকাও তাকে রাখতে রাজি হয়নি, কারণ সেখানকার পরিবেশ ভালো ছিল না। কিন্তু কাকা মানুষটি ভীষণ ভালো ছিল। তিনি অন্ধ হলেও অনেক ভালো মানুষের সাথে তার পরিচয় ছিল। পাঁপড় বিক্রি করতেন ঘুরে ঘুরে এবং নিজের যতটুকু প্রয়োজন ততটুকু জুগিয়ে নিতেন। তার সাথে পরিচয় ছিল কোনো এক গুজরাটি ফ্যামিলির। সেই গুজরাটি ফ্যামিলি ছিল যথেষ্ট সম্পন্ন। সেই বাড়িতে 3টি মেয়ে ছিল। তার কাকা অনুরোধ করলো, আমার ভাইজি এসেছে এখানে থাকবে বলে, কিন্তু আমি কিভাবে রাখবো? আমার তো রাখা সম্ভব না। আপনার বাড়িতে যদি একটু আশ্রয় দেন তবে সুবিধা হয়। যেই কথা সেই কাজ, সেই উদার ভদ্রলোকটি তাকে আশ্রয় দিয়েছিল।
কল্পনা সরোজ সেখানে ছিলেন। তাকে একটা কাজও জোগাড় করে দিয়েছিল মুম্বাই শহরে একটি টেক্সটাইল কোম্পানিতে, যেখানে জামা কাপড় কাটা হয়, সুতো তৈরি করা হয়। সেলাইয়ের কাজ জানলেও সেই অত বড় মেশিন, অত বড় কলকারখানা, ছেলে মেয়ে একসাথে বসে কাজ করছে দেখে তিনি অবাক হয়ে গিয়েছিলেন, ভয় পেয়ে গিয়েছিলেন। তিনি পারছিলেন না মেশিন চালাতে। তাই মালিক রাগ করে বলে, মেশিন চালিয়ে তুমি কিচ্ছু করতে পারবে না, সুতো কাটো তবে। তাতেই রাজি হয়েছিলেন। পার ডে 2 টাকা ইনকামে তিনি সুতো কাটার কাজ করেছেন, মানে মাসে 60 টাকা। 1 মাস পরে আস্তে আস্তে মেশিন চালানোতে হাত লাগালেন। তখন মাইনে হলো মাসে 200 টাকা। কিন্তু সেই 200 টাকা সযত্নে রেখে দিতেন। গুজরাটি ফ্যামিলি যেখানে তিনি থাকতেন তারা 1 টাকাও নিতেন না। তারা ভালো ছিলেন। এইভাবে চলছিল তার জীবন। 3-4 বছর কেটে গেল। কিন্তু একটা দুর্ঘটনা ঘটে গেল তার গ্রামে। বাবা বেকার হয়ে পড়লেন। বাবার চাকরিটি চলে গেল। আরও তার ভাই বোন রয়েছে ছোট ঘরে। তিনি বললেন, আমি তো এখানে কাজ করছি, ছোটোখাটো একটা ঘর ভাড়া নিয়ে নেব, তোমরা সকলে চলে এসো মুম্বাইতে। তার কথা অনুযায়ী বাবা মা 2 ভাই বোনকে নিয়ে চলে এলেন। সেখানে তিনি মাত্র 40 টাকা ভাড়ায় একটি বাড়ি ভাড়া করলেন। এই 2-3 বছরে যে টাকা জমিয়েছিলেন সেই টাকা দিয়ে তিনি আস্তে আস্তে সংসার চালাতে থাকলেন। সংসারে তখন তিনি একাই আর্নিং মেম্বার, ছোট ভাই বোন, বাবা মা। এরই মধ্যে তার বোনের চূড়ান্ত অসুখ করল। অসহায় হয়ে গেলেন তিনি। টাকার অভাবে ট্রিটমেন্ট করতে পারলেন না। মরার শেষ মুহূর্তে যেন বোনটি তার চোখের দিকে তাকিয়েছিল যে, দিদি আমাকে বাঁচিয়ে নাও। তিনি পারলেন না। মাত্র 2-3 হাজার টাকা প্রয়োজন ছিল। কিন্তু সেই মুহূর্তে 2-3 হাজার টাকাও তার কাছে ছিল না। কারণ প্রতি মাসে যে 200 টাকা তিনি পেতেন সেটি দিয়ে সংসার চালাতে হতো, বাড়ি ভাড়া দিতে হতো। সেই বোনটি তাদেরকে ছেড়ে চলে গেলেন। প্রচণ্ডভাবে আঘাত পেলেন। প্রচণ্ড আঘাতে যেন মুমূর্ষু হয়ে গেলেন। ভাবলেন কিছু একটা করতে হবে। টাকার অভাবে জীবন চলে যাচ্ছে, এটা হতে দিতে দেব না। জেদ ধরে নিলেন, কিছু তো করবই, টাকা ইনকাম করতে হবে। তখনকার দিনে ইন্টারনেট ছিল না, এত কিছু সুযোগ সুবিধা ছিল না। কিন্তু হাতে এসে পড়লো কোনো এক খবরের কাগজের কোনো একটা খবর যে সরকার তপশিলি জাতিদের লোন দিচ্ছে। তিনি লোন নিলেন 50,000 টাকা। সেই লোন নিতে গিয়ে অনেক কাগজপত্রের জন্য দৌড়াদৌড়ি করতে হয়েছে, কিন্তু তিনি করেছেন। লোন নিয়েছিলেন বুটিক খুলবেন বলে, কিন্তু শেষ পর্যন্ত বুটিক খুলতে পারেননি, কারণ সেরকম ইনকাম সেখানে ছিল না। তিনি মার্কেট সার্ভে করে দেখেছিলেন যে ফার্নিচারের বিজনেস করলে ইনকাম অনেক ভালো। তাই তিনি একটা দোকান নিয়ে ফার্নিচারের ব্যবসা শুরু করেছিলেন। ভালোই চলছিল সব কিছু। তারই মধ্যে সমাজসেবার কাজ করছিলেন। যার যেটা সমস্যা সেখানে এগিয়ে যেতেন, সমাধানের চেষ্টা করতেন। আবার এমনও করেছেন যে কোনো মানুষকে কাজ পাইয়ে দিয়েছেন। সরকারি লোন কিভাবে নিতে হয় তার পথ দেখিয়েছেন। তাই তার সামাজিক পরিসরটা আস্তে আস্তে বাড়ছিল। অনেক মানুষের সাথে পরিচয় হচ্ছিল। এমন সময় তিনি যখন সংসারটিকে বেশ ভালো আর্থিক সচ্ছলতার মধ্যে চালাতে পারছিলেন, তখন তার কাছে একটা অফার আসে। মুম্বাইয়ের মতো জায়গায় একটা জমি ছিল। জমির মালিক তাকে বলে, আমার খুব টাকার প্রয়োজন, আমি জমিটি বিক্রি করে দেবো। মাত্র 2.5 লাখ টাকা দাম রেখেছি, তুমি কি নেবে? কিন্তু সেই মুহূর্তে তার কাছে 2.5 লক্ষ টাকা ছিল না। তিনি বললেন, আমি 1 লক্ষ টাকা দিতে পারবো, বাকি টাকা আস্তে আস্তে দেবো। যদি এই শর্তে আপনি রাজি থাকেন তবে জমিটি দিতে পারেন। তিনি এগ্রিমেন্ট করে জমিটি নিলেন। কিন্তু পরে যখন জমিটির কাগজপত্র সার্চ করতে গেলেন, তখন দেখে তার মাথায় যেন বজ্রাঘাত। জমিটির কাগজপত্র ঠিক ছিল না, অনেক লিটিগেশন ছিল। সেই জমিটির ওপরে কোনো কিছু করতে গেলে বাধাপ্রাপ্ত হতে হবে। সেই রাস্তাও তিনি বের করলেন। অনেক জটিল রাস্তা ছিল। 3-4 বছর ধরে অনেক ছোটাছুটি করে সেই জমির কাগজপত্র তিনি ঠিকঠাক করলেন। কিন্তু ভাগ্য কিছুটা তার সহায় হয়েছিল। 3 বছর পরে সব জমির কাগজপত্র যখন ওকে হলো, সেই 2.5 লক্ষ টাকার জমিটির দাম বেড়ে হলো 50 লক্ষ টাকা।
এই 50 লক্ষ টাকার জমিটা দিয়ে তিনি কি করবেন? তার নিজের কাছে তো সেরকম কিছু নেই। তাই তিনি একজন সিন্ধি ভদ্রলোকের সাথে পার্টনারশিপে সেখানে প্রমোটিং শুরু করলেন। মাত্র 19-20 বছরের মেয়ে প্রমোটিং করছে, সকলেরই চোখে লাগলো। অনেকবার মেরে ফেলার হুমকি দেওয়া হয়েছে, কিন্তু সব কিছু থেকেই নিজেকে সাহসিকতার সঙ্গে এবং সততার সাথে লড়াই করে তিনি বাঁচিয়ে নিয়েছেন। তারপরে তিনি আস্তে আস্তে মুম্বাইয়ের বুকে বিল্ডার হয়ে গেলেন। একটার পর একটা জমি কিনে সেখানে প্রমোটিং শুরু করলেন এবং যথেষ্ট টাকাও করলেন। কিন্তু তার সাথে সাথে চলছিল তার সমাজসেবার কাজ। অনেক মানুষের সাথে তার পরিচয় ছিল। মুম্বাইতে একটি কোম্পানি ছিল, কামানি টিউব। সেই কোম্পানিটির বিরুদ্ধে 144টি কেস ছিল। ব্যাংকে 1,15,00,000 টাকা লোন ছিল। কোম্পানিটি এতটাই তলিয়ে ছিল। তাই কোর্ট যখন কোম্পানিটিকে নিলাম করছিল বা কোনো কাস্টমারই সেখানে পাচ্ছিল না, কিন্তু সেই কোম্পানির ওয়ার্কাররা তার কাছে অ্যাপ্রোচ করে, ম্যাডাম আপনি তো অনেকের সমস্যার সমাধান করেন, এই কোম্পানিটিকে যদি আপনি নেন তবে আমরা আবার কাজ পাবো। তিনি এই কোম্পানিটিকে যে চালাতে পারবেন ভাবতেই পারেননি, কারণ এত জটিলতা ছিল। কিন্তু তিনি কোম্পানিটিকে 2.5 কোটি টাকা ডিপোজিট মানি দিয়ে কোম্পানিটিকে নিয়ে নেন। অনেক জটিলতার মধ্যে দিয়ে তিনি কোম্পানিটিকে লাভের মুখ দেখান, ওয়ার্কারদের কাজ দেন, ব্যাংকের সব লোন শোধ করেন এবং সব আইনি জটিলতা কাটিয়ে সব মামলায় জয়ী হন। এই ঘটনা তার জীবনে আলোড়ন সৃষ্টি করেছে। তিনি মাত্র 7 কি 8 পাস। তিনি একটি সাক্ষাৎকারে বলছিলেন যে এই কোম্পানিটির যখন 144টা কেস আমি একটার পর একটা সলভ করছিলাম, তখন আমি কিছুটা অ্যাডভোকেট হয়ে গিয়েছিলাম। 1,16,00,000 টাকা ধার শোধ করলাম, তখন আমি সিএ হয়ে গিয়েছিলাম। সাধারণ মানুষের পক্ষে এটা অসম্ভব মনে হলেও কিন্তু কল্পনা সরোজের ক্ষেত্রে এটা সম্ভব হয়েছিল। তাই তিনি নারী শক্তি অ্যাওয়ার্ড পেয়েছেন, তাই তিনি পদ্মশ্রী অ্যাওয়ার্ড পেয়েছেন। আমাদের প্রধানমন্ত্রী মোদি কল্পনা সরোজের উদ্দেশ্যে বলেছেন, আপনারা যদি জীবনের সব পথ হারিয়ে ফেলেন, যদি মনে হয় আর জীবনে বাঁচতে পারবো না, সব দরজা বন্ধ, ঠিক তার আগে একবার কল্পনা সরোজকে ফোন করে নেবেন। এই মানুষগুলো আমাদের জীবনে দিশা দেয়। অনেক নেগেটিভ খবর তো আমরা দেখছি, শুনছি। এই ধরনের ইন্সপিরেশনাল বাস্তব গল্প সত্যিই কিন্তু জীবনের দিশা দেয়। অনেক সুন্দর করে বলার চেষ্টা করলাম, অনেক বড় গল্প, অনেক ছোট আকারে। যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট না করে যাবেন না।